যে 6 মাস বয়সের সরকারটি কি করলো? আপনাদের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা 6 মাসে বাংলাদেশকে কি দিল এই সরকার, আর মানুষকেই বা কি দিল? ধন্যবাদ। আপনি আমাকে সুযোগ দিলে আমি বলার চেষ্টা করব। প্রথমেই আমি শোকাবহ আগস্ট মাস শুরু হলেই আমরা একদিকে আমরা শোকাহত হয়ে পড়ি, বেদনা বিধুর মাস আগস্ট মাস। 1975 সালের 15ই আগস্ট খুনি চক্র ঘাতকেরা মোস্তাক জিয়া চক্র আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের রাখাল রাজা, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী মহানায়ক, বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে খুনিরা 15ই আগস্টে সেই কালো রাতে হত্যা করে আমরা হারাই আমাদের স্বজন, আমাদের আপনজন, আমরা হারাই বাঙালির রাষ্ট্রপিতাকে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ দিনগুলো যিনি কারাগারে কাটিয়েছে, লড়াই সংগ্রাম করে কাটিয়েছে। আজকের এই দিনে আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাই এবং জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই একই সাথে আমরা বঙ্গবন্ধু পরিবারের বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তৃতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, বঙ্গবন্ধুর কনিষ্ঠ শিশুপুত্র শেখ রাসেল সহ নবপরিণতা শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল এবং শেখ জামালের স্ত্রী পারভিন রোজি জামাল সহ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ, বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, বিএলএফ এর অন্যতম প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, শেখ ফজলুল হক মনি সহধর্মিণী অন্তঃসত্ত্বা আর্য মনি, কৃষক নেতা আব্দুর রব শ্রেণিয়াবাদ, বেবি শ্রেণিয়াবাদ, আরিফ শ্রেণিয়াবাদ এবং শিশু সুকান্ত শ্রেণিয়াবাদ সহ বঙ্গবন্ধুর সামরিক সচিব সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ 18 জন সদস্যকে খুনিরা এই দিন নির্মমভাবে হত্যা করে। তারই ধারাবাহিকতা ধরে কারাগারের অভ্যন্তরে জাতীয় 4 নেতাকে 3রা নভেম্বর নির্মমভাবে হত্যা করে। আজকের এই দিনে আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আপনি উপস্থাপন করেছেন তৌফিক মারুফ যে আগস্ট মাস এলেই আমরা ভয়ে আড়ষ্ট হয়ে যাই, আমরা শোকের মাতম ওঠে, আমরা শোকাভিভূত হই। আবার আগস্ট মাস আসলেই আমরা একের পর এক অতীত ঘাটলে দেখা যায় 2 বছর আগে 5ই আগস্ট ফ্যাসিবাদী ফ্যাসিস্ট ইউনূসের দোসররা জঙ্গিরা রাষ্ট্রযন্ত্রকে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশরত্ন শেখ হাসিনার সরকারকে কিভাবে
উগ্রবাদীরা, সন্ত্রাসীরা, জঙ্গিবাদীরা, বিএনপি, জামাত, শিবির, হিজবুত তাহরীরা এক রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি করে রক্তক্ষয়ী আক্রমণ করে গণভবনকে আক্রমণ করেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার জন্য। এবং ওই সময়ে গণভবনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপা এবং রেহানাও দুইজনেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অবস্থান করছে। লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর দুই কন্যাকেও হত্যা করা, নির্মমভাবে হত্যা করা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় অলৌকিকভাবে তারা প্রাণে বেঁচে গিয়েছিল। তো এই 5ই আগস্টকে ঘিরে আরো অসংখ্য জীবন যায় বিভিন্ন পরবর্তী সময়, এবং মধ্য জুলাই থেকে শুরু করে পুরো আগস্ট মাস এবং পরবর্তী এখন পর্যন্ত একই ধারাবাহিকতায় চলছে। খুন, সন্ত্রাস, মব সন্ত্রাস এবং জঘন্য কর্মকাণ্ডগুলো, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড, বাংলাদেশ, বাংলা জাতি অতিষ্ঠ। তো এই আগস্ট মাসেই 17ই আগস্ট আপনার দেশবাসী জানে, সবাইকে মনে করে দেওয়ার কোনো ব্যাপার নাই, বিএনপি জামাত যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন সারা বাংলাদেশে 500 জায়গায় সিরিজ বোমা হামলা হয়েছিল। সেই সিরিজ বোমা হামলায় মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ কেঁপে উঠেছিল। জঙ্গিবাদীদের সেই বর্বরচিত প্ল্যান করে সারা দেশে হামলা করেছিল, আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। এবং সেই হামলায় আমরা দেখেছি বিচারালয়গুলোই ছিল মূল টার্গেট, আইনজীবীদের, এবং জগন্নাথ পারের মতো আইনজীবীকেও সেদিন কিন্তু জীবন দিতে হয়েছিল। এরপরে আমরা দেখি 2004 সালের 21শে আগস্ট বিচারক ছিলেন, ঝালকাঠি আদালতের বিচারক। ঝালকাঠির গাজীপুরের আদালতে আইনজীবীদের জীবন দেয়, ঝালকাঠির আদালতে জগন্নাথ পারে তার সরাসরি আক্রমণে জীবন দেয়। এরকম এই তিক্ততায় গভীর রক্তাক্ত ক্ষত মুছে ফেলার মতো নয়, এটা কিন্তু ঘটেছিল। ঠিক একইভাবে 2004 সালের 21শে আগস্ট প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়কার বিরোধী দলীয় নেতা, বাংলাদেশের বারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সেই সভায় শান্তি সমাবেশ ছিল। সেই সমাবেশে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার টার্গেট নিয়েই সেখানে উপর্যুপরি গ্রেনেড হামলা চালানো হয়েছে। আপনি জানেন, অলৌকিকভাবেই সেদিনও কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রাণে বেঁচে গেলেও তিনি কিন্তু ক্ষত নিয়েই এখনো তিনি বেঁচে আছেন। তার কানের শ্রবণ শক্তি তিনি হারিয়েছেন এবং তিনি শারীরিকভাবেও রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু জানে তিনি বাঁচতে সক্ষম হয়েছিলেন। এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। সেদিন আমাদের নারী নেত্রী আইবি রহমান জীবন দিতে, তার সাথে আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী জীবন দেয়। কয়েক শত, এটা হাজারের কাছাকাছি হতে পারে, যে আমাদের নেতা কর্মী সেখানে পুরুষ, নারী, যুবক, ছাত্ররা ক্ষত বিক্ষত হয়। বলাই বাহুল্য, আমি নিজেও কিন্তু সেই গ্রেনেড হামলায় রক্তাক্ত অবস্থায় আমিও কোমায় চলে গিয়েছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় জীবনে বেঁচে, পঙ্গুত্ব নিয়েই বেঁচে আছি। যাই হোক, এগুলো আগস্টের মাসের এই যে ঘটনাগুলো, এই জঙ্গিবাদীদের প্রশ্রয়দাতা কারা, খুনিদের খুনি কারা, খুনিদের রাজত্ব কারা কায়েম করেছিল, এইগুলোর ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের মানুষ আগস্ট মাস আসলেই ভয়ে কম্পমান কেঁপে ওঠে, আমাদের হৃদয় কেঁপে ওঠে। কখন কোন জায়গা থেকে কি বাংলাদেশের কি করুণ পরিণতি হয়, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে কি জঘন্য আক্রমণ হয়, কোথায় কি দুর্ঘটনা ঘটে, কোথায় কে কোথায় প্রাণ দেয়। তো জন্য আমরা
এই মাসে আমাদের জন্য শোকের মাস। আমরা শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই, আবার শোক থেকে আমরা শক্তি অর্জন করে সেই শক্তিতে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিবেশ বিরাজমান গত 2 বছর যাবৎ, সেই ভয়ঙ্কর পরিবেশ থেকে উত্তরণের জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা পুনঃপ্রবর্তনের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক এবং স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল আজকে বেআইনিভাবে যেখানে নিষিদ্ধ, সেই দলকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে আরম্ভ করে বাংলা সকল সহযোগী সংগঠন, বিশেষভাবে বাংলাদেশ ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী তরুণদের সংগঠন, ছাত্র সমাজের প্রিয় সংগঠন, ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে ধরার জনগণের দাবি, আমরা সেই দাবি আমরা চালিয়ে যাচ্ছি। আমরা তার পক্ষে আমরা জনগণের কাছে জনমত তৈরি করে যাচ্ছি। আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, এখনো লক্ষাধিক নেতা কারাগারে বন্দী। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা থেকে আরম্ভ করে এই নেতাকর্মীদের খুনের মামলা, আইসিটি মামলা, শত শত মামলা দিয়ে, মিথ্যে মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে তারা বন্দী আছেন, অনেকে আত্মগোপনে আছে। কারণে আমরা আপনি হয়তো বলবেন, আমি একটু প্রশ্ন সকল রাজবন্দীদের আমাদের মুক্তির দাবি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা এই শুধু আগস্ট মাস নয়, আমরা গত 2 বছর যাবৎ মানে 6 মাস, এই 6 মাসের বিএনপির ক্ষমতাসীন আমলের এই তথাকথিত নির্বাচনে অবৈধ সরকারের, তারেক রহমানের জামাত শিবির বিএনপির সরকারের 6 মাস না, আমরা গত 2 বছর যাবতই আমরা সাংবিধানিক, গণতান্ত্রিক, স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জি বলুন, আপনারটা শুনছি। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 2024-এর 5ই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় যেইভাবে ধ্বংসযজ্ঞ হয়েছে, মুক্তিযুদ্ধের সব চিহ্ন ধ্বংস করা হয়েছে, সাংবাদিকদের কারাগারে নেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করে কারাগারে নেওয়া হয়েছে, পথে ঘাটে, নদীতে, বিলে সব জায়গায় লাশ পাওয়া যায় প্রতিদিন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, এই হামের সংকট, আপনারা অনেকে, আমরা অনেকে, আপামর জনগণ মানে দেশের মানুষও আশা করছিল যে একটা এই ইউনূসের কবল থেকে মুক্তি পেলে হয়তো একটা নতুন সরকার এলে এই অবস্থাটার উত্তরণ ঘটবে। তো এই 6 মাসে কি সেটা কতটা মানুষ পেয়েছে আর কি, মানুষের সেই চিন্তা, সেই প্রত্যাশার কতটা পূরণ হলো বা হচ্ছে? দেখুন, 6 মাসের যে অনির্বাচিত সরকার, ফ্যাসিবাদী ফ্যাসিস্ট ইউনূসের যে প্যাকেজ সরকার, এটাকে নির্বাচিত সরকার বলা যাবে না। কেন বলা যাবে না? যেখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ, তাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তারপরও আপনি বলছেন, মেনে নিলাম এই সরকারের কাছ থেকে মানুষের একটা প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, কিন্তু তারা কোনো প্রত্যাশাই কিন্তু বাস্তবে তারা পূরণ করতে পারেনি। একটি স্থিতিশীল সরকার, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক সৃজনশীল একটি রাজনৈতিক ব্যবস্থা, বন্দোবস্ত, এটা কোনো কিছুই হয়। বরঞ্চ কি হয়েছে, 6 মাসে মানুষের প্রত্যাশার বিভিন্ন কয়েকটি ধাপে যদি আমি বলি, আপনি ধরুন, প্রথমত বাজার ও দ্রব্য মূল্যের চাপ, নিত্যপণ্যের দাম বাড়তে, চাল, ডাল, তেল, ডিম, সবজি দাম কমার বদলে বেড়েছে। নিম্ন ও মধ্যবিত্তের সংসার চালানো কঠিন হয়েছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতা, বাজার মনিটরিং দুর্বল, সরকার সিন্ডিকেট ভাঙব বললেও বাস্তবে কোনো দৃশ্যমান পরিবর্তন নাই। কারণ যারা ভাঙব বলছে তারাই হলে যে সিন্ডিকেটের হোতা,
সুতরাং সিন্ডিকেট যারা গড়ে তোলে তাদের কাছ থেকে তো দেশের মানুষের কোনো প্রত্যাশা পূরণ হবার নয়, পূরণ হতে পারে না, এবং সেটাই বর্তমান সরকারের 6 মাসের তারা করেছে। সুতরাং এই হলো তাদের একদিক। আর আইন শৃঙ্খলা নিরাপত্তাহীনতার দিকে যদি আসেন, সেখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বাজার, বাস স্ট্যান্ড, টেন্ডার চাঁদাবাজির অভিযোগ প্রতিদিন বাড়ছে এবং এগুলো সব দখল করে নেওয়া হয়েছে। আপনি আসেন ছিনতাই ডাকাতির কথা আসে, তার সেখানে সন্ধ্যার পরে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বড় শহরের ছিনতাই বেড়েছে। ঘর থেকে মানুষ বের হতে চায় না, মানুষ ভয়ে চলাচল করছে। মামলা হয়রানি, সাধারণ মানুষ হয়রানিমূলক মামলার শিকার হচ্ছে। প্রতিদিন এই অভিযোগ পাওয়া যায়। আর রাজনৈতিক হয়রানি, রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন, এটা তো বলাই বাহুল্য। আওয়ামী লীগের নেতাকর্মী, সহযোগী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী, তাদের জীবনে তো কোনো কথাই নেই। এখনো কারাগারের অভ্যন্তরেও তাদেরকে প্রতিদিন মৃত্যুর লাশ বের হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ঘরে থেকে আক্রমণ হচ্ছে, ঘরের বাইরে মব সন্ত্রাস হচ্ছে। শহীদ মিনারেও ঝুলন্ত লাশ, ছাত্রলীগের তরুণ ছাত্রদের লাশ ঝুলতে দেখা যায়। এটা মানেটা কি? মানুষ ঘরে আত্মহত্যা করে, সেটা একরকম, কিন্তু একটা মানুষকে হত্যা করে তাকে পবিত্র শহীদ মিনারে ঝুলিয়ে রাখা মানেটা কি? বিষয়টা হলো মুক্তিযুদ্ধের পক্ষের, গণতন্ত্রের পক্ষের শহীদদের স্মৃতি জায়গাগুলোকে অসম্মান করা, এবং এখানেও মৃত্যু, এখানের এর পক্ষে যারা কথা বলবে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলবে, স্মৃতির রক্ষার জন্য যারা কথা বলবে অথবা প্রতিবাদ জানাবে, তাদেরকে এভাবে মরতে হবে, মেরে ফেলা হবে। এইগুলো নমুনা প্রদর্শন করা হয়। আপনার চাকুরি, শিক্ষা, স্বাস্থ্যের ব্যর্থতা, তো বেকারত্ব ও বিনিয়োগ স্থবিরতা, নতুন শিল্প কলকারখানায় কোনো বিনিয়োগ নাই, যুবকদের চাকরির মহা সংকট, শিক্ষা প্রতিষ্ঠানের অস্থিরতা, স্কুল, কলেজ, ভার্সিটি ছাত্র রাজনীতির দখল, ক্লাস পরীক্ষা ব্যাহত, শিক্ষকদের চাকরি নাই, চাকরিচ্যুত ছাত্রদেরকে বহিষ্কার করা, ছাত্রদেরকে বিশেষ করে ছাত্রলীগ যারা করে অথবা ছাত্র রাজনীতিতে যারা প্রগতিশীল চিন্তা করে, তাদের অবস্থা, তাদের ছাত্রত্ব বাতিল, তাদের ডিগ্রি বাতিল, তাদেরকে যাতে তারা শিক্ষা বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল, এবং দখলবাজিতে স্কুল কলেজগুলো এখন দখলে ভরে গেছে। স্বাস্থ্য সেবার ভোগান্তি, সরকারি হাসপাতালে ওষুধ নাই, হামের টিকা নাই, সংকট আর সংকট, চিকিৎসার ব্যয় বেড়েছে। সাধারণ মানুষ যারা একটু প্রাইভেটলি তারা চিকিৎসা করতো, তারাও সেই জায়গাও যেতে পারতেছে। যোগাযোগ সেবা খাতে তো চাঁদাবাজির শেষ নেই, পরিবহনে ভাড়া বেশি, তেলের দাম বৃদ্ধি, বাস ভাড়া বৃদ্ধি, সিন্ডিকেট করা, চাঁদাবাজদের দৌরত্ব, প্রশাসনিক সেবায় ধীর গতি, পাসপোর্ট, জমি, পুলিশি সেবা খাতে সাধারণ মানুষকে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে, দলীয় সুপারিশ ছাড়া কাজ হচ্ছে না। এ ধরনের অভিযোগ প্রতিনিয়তই আছে। এটাই হলো বাস্তবতা। আর গুজব ও আতঙ্কে, সামাজিক মাধ্যমে যত গুজব বেশি, মানুষের মধ্যে অনিশ্চয়তা তত বেশি, এবং গুজব এবং আতঙ্ক ছড়িয়েই মানুষকে ভয়ের সংস্কৃতির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। দেশে আর কোনো যে স্থিতিশীলতা অথবা মানুষের স্বপ্ন দেখা, মানুষের ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্ম, আলফা জেন জি এবং আলফা জি, তারা যে স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, সে স্বপ্নগুলো গুড়িয়ে গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারা এখন অতীতের প্রতারক চক্রের, প্রতারকদের, দোসরদের চক্রান্তে প্রতারিত হয়ে তারাও দিশেহারা। এগুলো বলে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, বিদ্যুতের অভাবে এটা রেকর্ড, সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে, যে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এবং আমার মনে হয় 3 দিন আগে একটি সংবাদ পরিবেশিত হয়েছে সরকারিভাবেই, যে আগামী 2 বছরের ভিতরে সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের তারেক রহমানের
এই অবৈধ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিদ্যুতের সংকট কমবে না, অর্থনৈতিক নানা জটিলতা প্রতিকূলতা আছে, এগুলো মিটিয়ে ফেলতে কমপক্ষে 2 মাস সময় দিতে হবে। অর্থাৎ তারা কিন্তু 2 হাত উঠিয়ে দিয়েছে, তারা পারবে না, এবং তারা এটা শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে জনমতের চাপে। সুতরাং এভাবে একটি দেশ কিভাবে সামনের দিকে আগাবে? এই 18 কোটি মানুষের জনজীবনে আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে হতাশা সৃষ্টি হয়েছে, দেশে কখন তারা তো কিন্তু এই যে সরকারের যারা মন্ত্রীরা আছেন তারা তো সবকিছুর জন্যই আওয়ামী লীগকে দায়ী করছে। ওই বিদ্যুতের সংকটের জন্য বললো এটা আওয়ামী লীগ আমলের পাপ, ওই গ্যাস সংকটের জন্য সেটাও নাকি সব গ্যাস ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিলেন আপনাদের সময়। তাইলে দেশের সংকট তো থাকবেই, এইটা তাহলে তারা কেন বলছে এখন? আওয়ামী লীগের সরকারের আমলে তো মূলত আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে এক নাগারে জনগণের ভোটে 16 বছর, প্রায় 16 বছর, আগস্ট পর্যন্ত 16 বছর হয় না, উনি দেশ পরিচালনা করেছে। এর ভিতরে তো বহু কথা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট ইউনূস বলেছে, বর্তমান ফ্যাসিস্ট ইউনূসের উত্তরাধিকার সরকার তারাও বলেছে। একটা এই 2 বছরে কি একটা প্রমাণও তারা দিতে পেরেছে? কত কথা, কত অপপ্রচার মিথ্যাচার করেছে, কত সংবাদ পরিবেশন করেছে অবৈধ ফ্যাসিস্ট অন্তর্বর্তী সরকার, তিনি কত গল্প বলেছেন, একটাও কি প্রমাণ করতে পেরেছেন? ডাস্টবিন শফিক তার মুখপাত্র ছিল ফ্যাসিস্ট ইউনূসের। কোন জায়গাতে থেকে পুরো বাংলাদেশ থেকে কোথায় গ্যাস গিয়েছে? আছে কোনো প্রমাণ? কতটুকু গ্যাস গিয়েছে তার কোনো কথা প্রমাণ আছে? একটা চুক্তিও কি হয়েছে? নতজানু চুক্তি, পরমাণু পররাষ্ট্রনীতি, এইভাবে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে ভারতের নতজানু চুক্তি হয়েছে, যাতে বাংলাদেশ স্বার্থ হানি ঘটেছে। বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, দেশের মর্যাদা, বাংলাদেশের জনগণের কোনো কারণে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভারতের কাছে বিকিয়ে দিয়েছে। একটা কথাও কি প্রমাণ তারা করতে পেরেছে? বরঞ্চ আমি বলতে পারি বাংলাদেশের মানুষের জন্য, জনগণের স্বার্থে দেশরত্ন শেখ হাসিনা আমাদের বন্ধু রাষ্ট্র ভারত থেকে যেভাবে স্বল্প মূল্যে বিদ্যুৎ ক্রয়ের যে ব্যবস্থা করা হয়েছে, এখনো কিন্তু সেই বিদ্যুতের উপরেই বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে। আপনি আদানি গোষ্ঠী থেকে যে পরিমাণের বিদ্যুৎ বাংলাদেশে আসে, সেটা যদি না আসতো, সেটা যদি চলমান না থাকতো, তাহলে কি হতো আজকের বাংলাদেশের অবস্থা? আপনি চিন্তা করে দেখেন, আজকে বলা হয়েছে গ্যাস আপনার জ্বালানি সংকটের সময় কিন্তু ডিজেল কিন্তু আমরা ভারত থেকে যে লাইন করা হয়েছে, পাইপ লাইন করে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ধরনের একটা বিপদ থেকে, যে কোনো সংকট থেকে মোকাবেলার একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এগুলো দেশরত্ন শেখ হাসিনা সরকারের সফলতা। আজকে প্রায় 2000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ স্বল্প মূল্যে বাংলাদেশে বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে বিদ্যুতের যে মূল্য নির্ধারণ করেছেন, তার চাইতেও কম মূল্যে কিন্তু আমরা ভারত থেকে বিদ্যুৎ আমরা আনতে পারতেছি। এবং আমি এটুকুই বলতে চাই, আমরা এটাও খবর পাই যে এই বিদ্যুতের যে মূল্য সে পরিশোধ করতেও কিন্তু বর্তমান বিএনপি, জামাত, এনসিপি, ফ্যাসিস্ট ইউনূসের সরকার, এই ফ্যাসিবাদী সরকার, সেটাও ঠিক মতো তারা পরিশোধ করতে পারে না। এ কারণেও বাংলাদেশের মর্যাদা কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনি আসুন, বাংলাদেশের আমরা 25 বছরের চুক্তি করেছি, সেই কোনো কথা বলে? একটা চুক্তির কথা বলতে পেরেছে? কোনো একটা জিনিস বলতে পেরেছে? দুর্নীতির কথা বলেছে শেখ হাসিনা সরকারের দুর্নীতির কোনো প্রমাণ তারা দেখাতে পেরেছে? আমি সারা বিশ্বের কথাই বলি, বাংলাদেশের সাথে 15 বছরে বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনা সরকার উন্নয়ন অগ্রগতির যে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল,
আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের ঔষধ বলেন, ঔষধ নীতি বলেন, স্বাস্থ্য নীতি বলেন, করোনাকালীন সময়ে বিনামূল্যে মানুষের সে করোনার ভয়াবহতা থেকে মানুষকে সেবা দেওয়ার জন্য, রক্ষা করার জন্য যেভাবে করোনার টিকা আনা হয়েছে, করোনার ট্রিটমেন্ট করা হয়েছে, প্রতিকারের ব্যবস্থা, করোনার টিকা দিয়ে মানুষকে যেভাবে মানুষের পাশে সরকার, রাষ্ট্র দাঁড়িয়েছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মী, সহযোগী সংগঠনের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যেভাবে করোনাকালীন সময়ে দলীয়ভাবে যদি আমি বলি, কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে, সরকার যেভাবে কাজ করেছে, আমরা কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে বাংলাদেশেই সবচাইতে ভালো ভূমিকা রাষ্ট্র এবং জনগণ, রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করেছে। এটা হলো বাস্তবতা। করোনার টিকার জন্য কিন্তু 1 টাকাও বাংলাদেশের জনগণের সরাসরি টাকা ব্যয় করতে রাষ্ট্র ব্যবস্থা করেছে। দেশের তো শেখ হাসিনার ছিল একটা বিশাল সফলতা। আপনি দেখেন শিশুদের হামের টিকা, এটা তো একটা আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি কৌশলগত এবং পলিসিগত ব্যবস্থা ছিল, সরকারের অংশগ্রহণ ছিল। তার ভিতর দিয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু হামের টিকা, বিভিন্ন সংক্রামক ব্যাধি, কোল থেকে মানে নবজাতকদের, 5 বছরের শিশুদের, কি 12 বছরের আগে শিশুদের বিভিন্নভাবে যক্ষ্মার টিকা, হামের টিকা, নানা বসন্তের টিকা নানাভাবে কিন্তু দেওয়া হয়। এবং এগুলো এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছিল যে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে সবচাইতে ভালো জায়গাতে অবস্থানে বিরাজ করছিল। হঠাৎ করে এই সকল সফলতা কার? রাষ্ট্রের সফলতা রাষ্ট্রযন্ত্রের। রাষ্ট্রটা পরিচালিত হতো কে? জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার, তার নেতৃত্বে। সেই সফলতাগুলো তো আওয়ামী লীগকে দিতে হবে, আওয়ামী লীগের সরকারকে দিতে হবে। কিন্তু 5ই আগস্টে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখলদাররা দখল করার পরে তারা ধারাবাহিকতা রক্ষা করতে কেন পারলো না ফ্যাসিস্ট ইউনুস? কেন আমাদের শিশুদের জীবন দিতে হয় হামের টিকার অভাবে? কেন তাদেরকে ব্যবস্থা করা হয় না? এর দায়ে তো আমাদের কয়েক হাজার শিশু মারা গেছে, এখনো লক্ষাধিক শিশু আক্রান্ত, হসপিটালে যেতে হচ্ছে। মায়ের কান্না, বাবার কান্না, সন্তান, ভাইয়ের কান্না দেশবাসী দেখছে। এই শিশুদের হত্যার জন্য আমি হত্যা বলছি, এই শিশুদের তো এভাবে মরতে হতো না যদি নিয়মিতভাবে, নিয়ম অনুযায়ী তাদেরকে হামের টিকা দেওয়ার ব্যবস্থা করা হতো। করে নাই কে? ব্যর্থ। এর দায় কার? ফ্যাসিবাদী ফ্যাসিস্ট ইউনুস। এটা তো খুন, এটা রীতিমতো ডাহা খুন, শিশু হত্যা। এটাও তো মানবতা বিরোধী হত্যা। এই হত্যাকাণ্ডের দায় ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট ইউনুসকে দায় নিতেই হবে, এবং এই খুনের দায়ে তারও আইনের মুখোমুখি দাঁড়াতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। এই হত্যার দায় ফ্যাসিবাদী ফ্যাসিস্ট লুটেরা ইউনুস রক্ষা পেতে পারে না, পাওয়ার কোনো সুযোগও সে পাবে না। কারণটা হলো এখন পাচ্ছে তারই, আমি বলতে পারি তারই ব্লেসিংস এর সরকার হলো অবৈধ তারেক রহমানের সরকার। তারাও ব্যবস্থা করতেছে না। তো এগুলো তো দায় তো বাংলাদেশের মানুষকে করতে হচ্ছে। তো এই জন্য আমরা মনে করি, আমি যদি আরেকটা একটু পলিটিক্যাল জায়গায় আসি, ওই যে শুরুটা যেটা বলছিলাম, আন্তর্জাতিক বিশ্ব এমনকি বাংলাদেশেরও অনেকে মনে করছিলেন যে গণতান্ত্রিক পরিবেশের জায়গায় অন্তত পক্ষে ইনক্লুসিভ একটা রাজনীতি ধারা হয়তো তারেক রহমান ক্ষমতায় বসে শুরু করবেন। কিন্তু এইটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে 6 মাস পার করলো, সেই জায়গায় কোনো অগ্রগতি দেখছেন কিনা আওয়ামী লীগকে করার ক্ষেত্রে? না, রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া, রাজনীতিতে যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো প্রত্যাহার করা, আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা কারাগারে আছেন তাদেরকে মুক্তি দেওয়া, সাংবাদিকদের মুক্তি দেওয়া, এই জায়গাগুলো কেন হচ্ছে না, হলো না? এটা ফ্যাসিবাদী সরকার হিসেবে 6 মাসে তারা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট ইউনুসের উত্তরাধিকার হিসেবে এরাও কিন্তু ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছে। এই কারণে বাংলাদেশের মানুষ মনে করে এরা গণতান্ত্রিক শক্তি নয়, এরা ফ্যাসিবাদী শক্তি। এরা গণতন্ত্রের প্রতি এদের ন্যূনতম শ্রদ্ধা নেই, দায়িত্ব, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে দায়িত্ব একটি রাষ্ট্রের,
একটি সরকারের থাকে, গণতান্ত্রিক সরকারের, সেইগুলোর তোয়াক্কা এরা করে না। কারণটা হলো, এরা যদি গণতান্ত্রিক শক্তি হতো, গণতন্ত্রের প্রতি, পরমতের প্রতি তাদের যদি ন্যূনতম শ্রদ্ধা থাকতো, তবে সেক্ষেত্রে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে পায়রা রেখে শর্ত দিয়ে ওনারা নির্বাচন করেছে। তো তাদের কাছ থেকে আওয়ামী লীগ আশা না করলেও বাংলাদেশের মানুষ আশা করছে। আপনি যেমন আশা করতেছিলেন, এখনো আশা করেন, হয়তো আপনি আশা ছেড়েও দিয়েছেন ইতিমধ্যে, যে কেন এটা হচ্ছে না যে বাংলাদেশ যদি একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা বা অন্তর্ভুক্তিমূলক সরকার হতে হয়, রাষ্ট্র হতে হয়, সেখানে সকল দলকে, গণতান্ত্রিক দলগুলোকে সেখানে রাজনীতি করার অধিকার দিতে হবে। সেখানে সেই অধিকারের দায়িত্ব তো একটা গণতান্ত্রিক সরকার হিসাবে যে দাবি করে, তার তো সর্বাগ্রে এই কাজটি করতে হবে। আজকে বিএনপির প্রধানমন্ত্রী তথাকথিত প্রধান তারেক রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে যাতে গণতান্ত্রিক ভাবে কোনো রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ তো দূরের কথা, বরঞ্চ এই তকমা দিয়ে যাতে আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে তার জন্য আইনে পরিণত করেছে। এবং যারা এই গত 6 মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়া তো দূরের কথা, আরো অনেক অসংখ্য মামলায় তাদেরকে প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তো তোলছেই না, তোলা হচ্ছে না, তোলা হবে না, এগুলো কথাও সংসদে দাঁড়িয়ে তারা বলে। এই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যিনি সরকারের মুখপাত্র, আরো গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বলেন, এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তাকে এই সকল কথাকে তিনি সমর্থন দেন। আপনি দেখেন, তারা আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী, বয়স্ক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমুর কথা বলেন, আপনি তার মতো একজন বয়স্ক মানুষ আছে কারাগারে মৃত্যুর মুখোমুখি, আজকে অসুস্থ। এই ধরনের গুণীজন সম্মানীয় মানুষগুলো, আপনি আমাদের ডক্টর রাজ্জাক বলেন, আমাদের প্রেসিডিয়ামের মেম্বার, সাবেক মন্ত্রী,